তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট বাংলাদেশের ইতিহাসে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলীম। সর্বোচ্চ আদালত এ বিষয়ে রায় দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করেছে বলেও মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। তবে তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা মুদ্রার এপিঠ ওপিঠ বলেও মনে করেন ডক্টর আব্দুল আলীম। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপু রিপোর্ট। গেল সোমবার 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সেই বিষয়টি পরিষ্কার করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন আয়োজনে কতটুকু প্রস্তুত তার সুস্পষ্ট ব্যাখ্যা দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন্ড। ওনার যে বক্তব্য অনুযায়ী আমাদের যদি যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন আয়োজনে কতটুকু প্রস্তুত তার সুস্পষ্ট ব্যাখ্যা দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সময় আসলে তো দেখতে পাবেন। তো এ সময় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের বিষয়টি তুলে ধরেন সিসি। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনের অংশ নেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে ফয়সালা হলেই নির্বাচন কমিশন তার সাংবিধানিক অনুযায়ী নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। আওয়ামী লীগ আসবে কি আসবে না, আসতে দেওয়া হবে কি হবে না, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমাদের এখান থেকে। আর একটা রাজনৈতিক ফয়সালা কি দাঁড়াইয়া দেখি, আপনারা এটা অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করি, দেখা যাক না শেষ পর্যন্ত। এদিকে নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলীম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পৃথিবীর সেরা নির্বাচন ব্যবস্থা উল্লেখ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মুদ্রার এপিঠ আর ওপিঠ। অন্তর্বর্তীকালীন সরকার মূলত এক ধরনের কেয়ারটেকার সরকার। কেয়ারটেকার সরকার নানা রকম হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, ইন্টারিম গভর্নমেন্ট হতে পারে, কখনো কখনো সর্বদলীয় সরকার। যখন কোনো একটা দেশে কোনো একটা সরকারের পতন হওয়ার পরে অন্যান্য দল মিলে যখন সরকার গঠন করে সর্বদলীয় সরকার হয়, সেটাও এক ধরনের কেয়ারটেকার সরকার। আর গণভোটের বিষয়টি ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকার কথা উল্লেখ করে ডক্টর আব্দুল আলীম বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার সিদ্ধান্ত গণভোট দেশের জন্য ইতিবাচক। আপনি যখন এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন রাষ্ট্র সম্পর্কে, দেশ সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে, তখন জনগণের তো মতামত থাকতেই হবে, তাদেরকে বাদ দিতে হতে পারে না। কাজেই গণভোটটা ফিরে আসাটা এটাও একটা নিঃসন্দেহে চমৎকার খবর, এবং এটাকে আমি বলবো যে এটা জনগণের বিজয়। তবে আলোচনা আর সমালোচনা যাই হোক না কেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিষয়টি উচ্চ আদালত রায় দেয় বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বলেও মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। এই যে কেয়ারটেকার সরকার এবং গণভোট, এটা ফিরে আসা আদালতের যে রায় হয়েছে, সে রায় একটা মাইলফলক হয়ে থাকবে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্ট নিয়ে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে সে লক্ষ্যে এখন থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। জাতীয় জাদুঘরে 7 দিনব্যাপী আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য মুক্ত চলচ্চিত্র উৎসব উদ্বোধন করে তিনি মন্তব্য করেন। বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস অনেকেই বিকৃত করার চেষ্টা চালিয়েছে, তাই জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস কেউ যেন বিকৃত করতে না পারে, এবং বিকৃত করলে তা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। চলচ্চিত্র সংস্কৃতি বিকাশে চলচ্চিত্র কেন্দ্র চাই, এই স্লোগানকে সামনে রেখে শুরু হলো 17তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য মুক্ত চলচ্চিত্র উৎসব। সপ্তাহব্যাপী এই উৎসবে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা। এবারের উৎসব উৎসর্গ করা হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা ও শিল্পী এস.এম. সুলতানের জন্মবার্ষিকী ঘিরে। 7 দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম কথা বলেন চলচ্চিত্র শিল্পীর উন্নয়ন ও বিকাশ প্রসঙ্গে। তো আমরা এখন একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং আমাদের মধ্যে সকলের মধ্যেই হয়তো দ্বিধাও আছে আসলে এত সম্ভাবনা বা কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো কি পারবো না। তবে আমরা যেটা বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে কেউ অপপ্রচার চালালে সেটি সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার আহ্বান জানান মোহাম্মদ নাহিদ ইসলাম।
কারণ আমরা দেখেছি যে আমাদের 71 নিয়ে কিন্তু একটা ইতিহাসের বিকৃতি আসলে হয়েছে, একটা ইতিহাসের দলীয়করণ হয়েছে, ইতিহাসে কুক্ষিগত করা হয়েছে। ফলে জুলাই অভ্যুত্থানের যাতে এটা না হয় এবং জুলাই অভ্যুত্থানের যে সার্বজনীনতা, সাধারণ মানুষের অংশগ্রহণ, দলমত নির্বিশেষে, এই জিনিসটা আমরা চাই যে ইতিহাস আকারে উঠে আসুক। এবারের উৎসবে 101টি দেশে 276টি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানান আয়োজকরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। শিল্পী এস.এম. সুলতানকে উৎসর্গ কমিটি। স্বাধীনতার পর প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের উদ্যোগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল 11টায় এ সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মৌলভীবাজার জেলার বাসিন্দা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বিগত সরকার মানুষের সমস্ত অধিকার হরণ করে দেশে হত্যার রাজ্য কায়েম করেছিল। বিডিআর হত্যাকাণ্ড ও 15 বছরের গুম খুনের জবাব বিগত সরকারকে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়া হবে। জাতিকে এরা 53টি বছর কায়দায় কৌশলে ফ্যাসিজমের মাধ্যমে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছে। স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মেজরিটি শক্তি, মাইনরিটি শক্তি, কতভাবে যে এরা ভাগ করেছে এই জাতিকে। কারণ একটা জাতিকে যখন টুকরা টুকরা করা যায় তখন তাদেরকে গোলাম বানানো সহজ হয়। এরা ধরে নিয়েছিল তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটিয়া। হ্যাঁ, মালিকরাই দেশে আছে, ভাড়াটিয়ারা পালিয়ে গেছে। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, আর্থিক সকল খাত লুটে পুটে শেষ করে দিয়ে এই দেশের মানুষের কষ্টের অর্জিত গচ্ছিত আমানত সব কিছু গিলে ফেলে তারা নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে পাচার করেছে। যে ছাত্র জনতার আন্দোলন, দীর্ঘ 15.5 বছরের রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক প্রচেষ্টা, দেশবাসীর আকাঙ্ক্ষা এবং সর্বশেষ অসংখ্য ভাই এবং বোনদের রক্ত, তাদের আত্মত্যাগ, কুরবানি, পঙ্গুত্ব বরণ, বিপুল সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশকে স্বাধীন করেছেন। আমরা একটি নতুন স্বাধীন নতুন বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তারা বলেন, ষড়যন্ত্রকারীদের চক্রান্ত এখনও বন্ধ হয়নি। দীর্ঘদিন রাজনৈতিক মামলায় কারান্তরীণ ও স্বদেশে ফেরার নেতাদের নিয়ে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর বিএনপি নেতা ইউনুস মৃধা, কামরুজ্জামান টিপু ও জাকির হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজার পর সচিবালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে নিয়ে যাওয়া হয় হাসান আরিফের মরদেহ। সেখানে দুপুর 12টায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার তার মরদেহ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। শুক্রবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ল্যাবিড হাসপাতালে মারা যান অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ। কিন্তু এই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ঢাকায় চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ। 1-2 দিনের মধ্যে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ করা হবে। তালিকা ধরে দ্রুতই তাদের গ্রেপ্তার অভিযান শুরু হবে। দুপুরে রাজধানী কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, অপরাধ সংগঠিত হলে তার বিরুদ্ধে মামলা হবে।
কেউ ক্ষতিগ্রস্ত হলে পুলিশ সহযোগিতা করবে আর তদন্ত করে শাস্তির আওতায় আনা হবে। তিনি যখন ফ্লাইওভার থেকে জনপদ মোড়ের দিকে নামছিলেন সেই সময় তার কাছে একটা মোবাইল ছিল, মোবাইলে সম্ভবত তিনি কথা বলছিলেন, তো যার জন্য তারা সেই মোবাইলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল যখন সে ছিনিয়ে নিতে যাচ্ছিল তখন সে স্বাভাবিকভাবেই সে তার মোবাইল দিতে চাচ্ছিল না, তখন রোহান তার কোমর থেকে একটা চাকু বের করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং ওই ব্যক্তি ওখানে আহত হয়ে পড়ে থাকে। তখন এক ব্যক্তি তাকে নিয়ে মুগদা মেডিকেল কলেজে নিয়ে যায়। মুগদা মেডিকেল কলেজে ওখানে তিনি ইন্তেকাল করেন। পরবর্তীতে আমরা এই দুজনকে আসলে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তারা আমাদের কাছে ঘটনাটা স্বীকার করেছে যে তারা এই ঘটনা ঘটিয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি রাতে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলে এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। কনকনে ঠান্ডার সঙ্গে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগের শেষ নেই। সমুদ্র বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ছোট হাওয়া আকারে ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর উত্তাল রয়েছে, তবে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ খবর জানতে যুক্ত হচ্ছে আমাদের প্রতিনিধি আরিফ হোসেন লিটনের সাথে। লিটন, দক্ষিণাঞ্চলে নিম্নচাপের প্রভাবে আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন? ধন্যবাদ মহসিন। লঘুচাপের প্রভাবে গতকাল রাত থেকে কিন্তু ভোলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে কিন্তু দেখা গিয়েছে। সকাল থেকে কিন্তু ভোলার আকাশে এখন পর্যন্ত কোথাও কিন্তু সূর্যের দেখা কিন্তু মেলেনি। আমি কিন্তু এখনো রয়েছি ঠিক ভোলা সদরের বাংলা স্কুলের মোড়ে অবস্থিত। এই লঘু এর প্রভাবে কিন্তু সকাল থেকে যেমনটা দেখা গেছে যে একেবারে শহর কিন্তু জনশূন্য হয়ে গিয়েছে বৃষ্টিপাতের ফলে, এবং ঠান্ডা বেড়ে যাওয়ার কারণে কিন্তু মানুষের কিন্তু চলাচল পথটা অনেকটা ব্যাহত হয়ে গিয়েছে। আমি আবহাওয়া অফিসের সাথে যেমনটা কথা বলেছি, আবহাওয়া অফিস আমাকে জানিয়েছেন যে আরো ২-১ দিন এই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এবং কিন্তু শীতের পরিমাণটা কিন্তু আগের থেকে বেড়ে যাবে কিন্তু আবহাওয়া আমাকে আমাদের জানিয়েছেন। এছাড়া আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, ভোলার যে নিম্ন অঞ্চল বেড়িবাঁধগুলি রয়েছে নদীর পাড়গুলিতে, সেই নদীর পাড়গুলিতে কিন্তু আমি যেমনটা দেখেছি যে ঠান্ডা এবং এই সকাল থেকে যে ভারী এবং হালকা বর্ষণ হচ্ছে, যার কারণে কিন্তু এখানকার যে নিম্ন অঞ্চলের মানুষগুলি রয়েছে একেবারে শীতে তারা কিন্তু দুমড়ে চুপড়ে পড়েছে যেমনটা দেখা গিয়েছে। তো সকাল থেকে বিশেষ করে যারা দিন এনে দিন খায়, অর্থাৎ হলো যারা যে কাজ সকাল থেকে রুজি রোজগারের জন্য যারা কিন্তু মাঠে যায়, তাদের কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে, যার ফলে কিন্তু স্বাভাবিক চলাচলের পথও কিন্তু ব্যাহত গেছে এবং দিনমজুর মানুষ কিন্তু তারা কিন্তু একেবারেই তাদের যে কর্ম করে যে খেতে হয় সেই কর্ম বন্ধ হয়ে যাওয়ার পথে রয়েছে, যার ফলে কিন্তু বলা যায় যে এই লঘুচাপের প্রভাবে কিন্তু ভোলার যান চলাচল সহ স্বাভাবিক জীবনযাত্রা মানে একেবারে ব্যাহত হয়ে গিয়েছে বলে আমি যেমনটা সকাল থেকে দেখতে পেয়েছি। তো এই ছিল ভোলা থেকে আমার সর্বশেষ খবর লঘুচাপের প্রভাবে। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা জেলা থেকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন প্রতিনিধি লিটন। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কমাতে দীর্ঘদিন ধরে খালাস না হওয়া ১১১ কন্টেইনার পচনশীল পণ্য ধ্বংসের কাজ শুরু করেছে কাস্টমস। এসব পণ্যের তালিকায় রয়েছে আদা, রসুন, বিভিন্ন ধরনের ফল, মাছের খাবার সহ বিভিন্ন ধরনের শস্য সহ ২,৩৫০ টন পণ্য। এবারই প্রথম বন্দরের কারিগরি সহযোগিতায় এই কাজ করা হচ্ছে। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের তথ্য, ভিডিও চিত্রে নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডের মোট ধারণ ক্ষমতা ৫৪,০০০ টিউস। এই স্থানের ৭০ ভাগের বেশি কন্টেইনারে ভর্তি হলে বন্দরের স্বাভাবিক পরিচালন কার্যক্রমের ব্যাঘাত ঘটে। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ, অতিরিক্ত আমদানি, ধর্মঘট সহ নানা কন্টেইনারের চাপে অনেকটা ত্রাহি অবস্থা হয় বন্দরের। চলতি অর্থবছরের শুরুতে এই সমস্যা সমাধানে এনবিআর ও নৌ পরিবহন মন্ত্রণালয় একযোগে কাজ শুরু করেছে।
আমদানি করা পণ্য দ্রুত ডেলিভারির পাশাপাশি নিলামযোগ্য পণ্য দ্রুত নিলামে তোলা এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়া পণ্য ধ্বংসে বন্দরের সহযোগিতা চেয়েছে এনবিআর। ইতিমধ্যে প্রথম ধাপে 21 কন্টেইনারের পণ্য গত মাসে ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এবার শুরু হলো আরও 111টি কন্টেইনারে থাকা প্রায় নষ্ট পণ্য ধ্বংসের কাজ। এখানে প্রায় আপনার জিঞ্জার আছে, রসুন আছে, শ্রিম্প আছে, এই ধরনের বিভিন্ন ধরনের পণ্য প্রায় 175 টন পণ্য এখানে ধ্বংস করা হচ্ছে। ধ্বংস করা পণ্য যাতে পরিবেশের ক্ষতি না করে কিংবা এসব পণ্যের চুরি ঠেকাতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সেখানে কাস্টমসের প্রতিনিধি, সিটি কর্পোরেশন প্রতিনিধি, পরিবেশের প্রতিনিধি, পুলিশের প্রতিনিধি, সব প্রতিনিধির উপস্থিতি হচ্ছে। তবে অন্যান্য সময় যে এই সমস্ত ধ্বংসযোগ্য মালামাল বিভিন্ন জন হয়তো এক্সপায়ার্ড গুডসগুলো নিয়ে যেত, এটা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ ছিল, সেটা আমরা এবার যেন কেউ ওখান থেকে কোনো কিছু নিতে না পারে সেই বিষয়টা আমরা নিশ্চিত করছি। আমদানির পর বাজারে পণ্যের দাম কমে যাওয়া, রপ্তানিকারকের প্রতারণা, ভিন্ন দামে নিষিদ্ধ পণ্য আমদানি করা সহ নানা কারণে এসব পণ্য বন্দরে পড়েছিল বছরের পর বছর। বেশ কিছু কন্টেইনার আইনি জটিলতায় আটকে ছিল বলেও জানানো হয়। সংগনিরোধ, প্রাণী সম্পদ সংগনিরোধ অথবা বিএসটিআই এই অথবা আমদানি নিষিদ্ধ পণ্য যদি হয় তখন কাস্টম কর্তৃপক্ষ চাইলেই সেটা টাকা দিয়ে বিক্রি করতে পারে না। তো ওনাদের ছাড়পত্র পায় নাই বিদায় এগুলা বিভিন্ন সময় টেন্ডারে তুলেও সেল করা যায় নাই, এবং সেই জন্য এটা সর্বশেষ যে স্থায়ীকরণের যে কাজ সেই কাজটা হচ্ছে ধ্বংসের মাধ্যমে এটা রিলিজ করতে হবে। এসব পণ্য ধ্বংস করতে প্রায় 1 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ইলিয়াস কমল, মাই টিভি। গাজীপুরে কালিয়াকৈরে সরকারি আশ্রয় প্রকল্পের মালিকানা জটিলতায় বিপাকে পড়েছেন উপকারভোগীরা। মামলার ভীতি দেখে আশ্রয়হীন মানুষদের সরে যেতে বলেছেন স্থানীয় প্রভাবশালী ও জমির মালিক দাবিদারেরা। তবে উপজেলা প্রশাসন বলছে মামলা চলমান থাকলেই কেউ এসে সরকারি জমি দখল সত্ত্ব দাবি করতে পারে না। গাজীপুর থেকে AKM শিশিরের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা আশ্রয়ণ প্রকল্পে 164টি গড়ে 3 শতাধিক মানুষের বসবাস। খাস খতিয়ানভুক্ত 4.82 একর জমির উপর প্রকল্পটি প্রতিষ্ঠা করা হয় 2022 সালে। সে সময় ওই ভূমির মালিকানা দাবি করে RS রেকর্ড সংশোধনের জন্য মামলা করে স্থানীয় আইয়ুব খান ও তার স্বজনসহ 29 জন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই মামলাটি চলমান থাকা অবস্থাতেই সাটুরিয়াশোলাটি মোজায় প্রতিষ্ঠিত আশ্রয়ণ প্রকল্পে দুই পাশে হাইকোর্টের মামলা চলমান থাকার কথা বলে কালো সাইনবোর্ড টানে দিয়েছেন ওই মামলার বাদীরা। ওই মামলার দোহাই দিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে সেখানকার বাসিন্দাদের ভয়ভীতি দেখানো, শারীরিক নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করছে স্থানীয় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। আমরা অসহায় মানুষ, আমরা কোথায় যাব? সরকার যেখানে দিবে আমরা সেখানে দেব। এই জায়গায় থাকতেছি দীর্ঘদিন ধরে, আমাকে ওই জায়গায় থাকার নেই, কারণ হুমকি তুমকি দেয় আমাকে এই জায়গায় থেকে চলে যেতে। আমরা এই না 30টি হার বানাই কে এই বাইরের মানুষে আমাকে অত্যাচার নিয়েছে। তোমরা সবকিছু পেশ করো ইয়েতে অফিসে, ওরা করার পরে কালকে আমার স্বামীকে অনেক মারধর করছে। মানে ওই এক সাক্ষীতেই মনে করে রাতকে গুলির মধ্যে মারামারি হয়েছে। জনকে কইছে আমার বাসাও, আমার মেরো না, আমার যদি অন্যায় থাকে আমি বিচার করু। আমি বাসায় আমার একজন ডাক দিয়ে নিয়ে আসিয়া এখন ভেতরে কে কার করছে জানি না, আমার এলো বাতের মাধ্যমে তুই ঘর বসস, তোমার এলামতের হুমকি দিব, তোর থাকবার দেবো না। তবে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের হুমকি দামকি দেওয়ার কথা অস্বীকার করে আদালতের রায় মেনে নেবেন বলে জানালেন মামলার অন্যতম এই বাদী। আমরা কাউকে উঠে যেতে বললে আমরা এই জমির উপরে একটা মামলা চলতেছে, সিএস এবং এস রেকর্ড মূল্যের মালিক আমি, RS রেকর্ডে খাস করতে নিয়ে গেছে, একটা মামলা চলমান আছে এবং সেই মামলা হাইকোর্টে একটা নির্দেশনা আছে, নিষেধাজ্ঞা আছে, এখানে কোনো ঘরবাড়ি করা যাবে না। উপজেলা প্রশাসন বলছে মামলা চলমান থাকলেই কেউ এসে সরকারি দখলসত্ত্ব দাবি করতে পারে না, সাইনবোর্ড টানিয়ে দিতে পারে না। আশ্রয়ণ প্রকল্পে বাসিন্দাদের নিরাপদে বসবাসে আশ্বস্ত করলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এখানে যদি কোনো ব্যক্তি ওই জমি তার ব্যক্তিগত মালিকানা দাবি করে আদালতে মামলা করে থাকে এবং সেই মামলার যদি কোনো ডকুমেন্ট তার কাছে থেকে থাকে, এটা আসলে তাকে গভর্নমেন্টকে ফেস করতে হবে আদালতে। এখানে উপকারভোগী যারা আছে, গরিব সাধারণ মানুষ, তাদের সাথে আসলে তার কোনো ইন্টারেকশন পয়েন্ট নাই। তো আমি এখন আদালতে কোনো ডকুমেন্ট পাইনি। যদি এরকম কোনো ডকুমেন্ট আমাদের কাছে আসে, ওই ব্যক্তি যদি নিয়ে আসে বা আমরা যদি নিজ থেকে পাই কোর্ট থেকে, তাহলে আমরা এটা আদালতে মীমাংসা করতে হবে, যেটা আইনগত বিষয়। AKM শিশির, কালিয়াকৈর, গাজীপুর। সাভারে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন সহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে 4 জন সহ আহত হয়েছে অন্তত 20 জন। শুক্রবার রাতে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে যাত্রী বেশে উঠে ডাকাতি করে তারা। ঢাকা-রেচা মহাসড়কের সাভারে রেডিও কলোনি থেকে সিএনবি বাস স্ট্যান্ড পর্যন্ত যাত্রীদের কাছ থেকে লুটপাট চালায় ডাকাতরা। এরপর তারা মহাসড়কে নেমে যায়। এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। চিরুনি দিয়ে চুল আঁচড়ায় নারীরা। আঁচড়ানোর সময় চিরুনির সাথে চলে আসে সামান্য কিছু চুল, আর ফেলে দেয়া সেই চুল কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে ব্যাপকভাবে। প্রতিনিধি নাহিদ মিয়া রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। চিরুনি দিয়ে চুল আঁচড়ায় নারীরা। আঁচড়ানোর সময় চিরুনির সাথে চলে আসে সামান্য কিছু চুল, অধিকাংশরাই তা ফেলে দেন। তবে অনেকেই জানেন না এই ফেলে দেয়া চুল দিয়ে পাওয়া যায় টাকা বা জিনিসপত্র। গ্রামেগঞ্জে যারা জানেন তারা এখানে সেখানে জমিয়ে রাখেন চুল, আর চুলের ফেরিওয়ালা এলেই পণ্যের বিনিময়ে বা নগদ টাকায় বিক্রি করেন তা। এমনই একজন চুলের ফেরিওয়ালা পাবনার দেলোয়ার। জেলা উপজেলা পেরিয়ে গ্রাম থেকে গ্রামে হেঁটে খুঁজে বেড়ান মেয়েদের চিরুনির সাথে উঠে আসা চুল। হাওয়াই মিঠাই বা নগদ টাকায় কেনেন চুল আর বিক্রি করেন ৬,০০০ টাকা কেজি দরে। তার কাছ থেকেই শোনা যাক তার জীবনের চুল ফেরি করার গল্প। ভালো না লাগলেও আমার তো আর করার কিছু নাই, আমি অন্য কোনো কাজ করতে পারি না। আমি এখন এই পেশাই আমার ভালো লাগাই নিছি, তাছাড়া আর আমি মাঠের কাজ করতে পারি না। কিনি ওই ৪,০০০, ৫,০০০, ৩,০০০, ৪,০০০ এরকম করে কিনি, বেশি ৬,০০০। গার্মেন্টস শিল্পের মতো পাবনা জেলার বেড়া থানার নতুন ভারেঙ্গা গ্রামে পরচুলা তৈরির কারখানা দিয়েছেন মোহাম্মদ সোহেল। অদক্ষ মেয়েদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ বানিয়ে আয়ের পথও তৈরি করে দিচ্ছেন তিনি। আমি 8:30টার সময় আসি, 11টার সময় চলে যাই রান্না করার জন্য বাসায়, আবার 3টা বা 3:30 বেজে আস্তে আস্তে আবার 5টা নাগাদ চলে যাই। বেশি কাজ করতে পারি না। আমরা এখানে কাজ করে মাসে 10 থেকে 12,000 পর্যন্ত বেতন তুলি। লেখাপড়ার পাশাপাশিও এই কাজ করে আমরা আর্থিক উপার্জন করি। আপনারাও যদি করতে চান তাহলে করতে পারেন, কারণ আপনারা যদি করেন আপনাদেরও এরকম ভালো চলবে। সোহেল জানালেন তার ব্যবসা শুরুর গল্প আর স্বপ্নের কথা। এই ব্যবসাটায় আমি আসছিল, আমি ঢাকা থাকতাম, ঢাকা নবীনগর থাকতাম। নবীনগর এই ক্যাপের ফ্যাক্টরি আছে ওখানে আমি গার্মেন্টসে চাকরি করতাম। আমার ওয়াইফ সেই কাজ করতো, তারপরে সে কাজ শিখে তারপরে আমরা দুজন একতভাবে আসে পরে বাড়িতে আমরা ফ্যাক্টরি দিই। তারা যদি সারাদিনে কাজ করে, তারা 500 করতে পারে, 400 করতে পারে, 200 করতে পারে। তারা তাদের মনে বাপ মতো কাজ করে তারা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে 2017 অর্থ বছরেই বিভিন্ন দেশে এই পরচুলা রপ্তানি করে আয় হয়েছে 150 কোটি টাকারও বেশি। উন্নত প্রশিক্ষণ আর সরকারি সহায়তা পেলে এই শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম বলে মনে করেন সংশ্লিষ্টরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।